নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব খুব এবং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টটা পুরোটাই কিন্তু শুক্র গ্রহকে নিয়ে, এবং যে রাশির উপর নির্ভর করে আজকের আলোচনাটা, সেটা কিন্তু মেষ রাশি। শুক্র 2রা নভেম্বর তুলা রাশিতে ট্রানজিট করেছে। তুলা রাশির অধিপতি গ্রহই কিন্তু শুক্র। আবার 26 তারিখ, নভেম্বর মাসের 26 তারিখ, এই তুলা থেকে শুক্র গ্রহ কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাবে। দুপুর 1টা 21 2রা নভেম্বর তুলা রাশিতে শুক্র পদার্পণ করেছে, ট্রানজিট করেছে। সব গৃহে শুক্রের যে অবস্থান, সেই অবস্থানটা প্রত্যেকটা রাশির উপর, প্রত্যেকটি নক্ষত্রের উপর, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে প্রত্যেকটি প্ল্যানেটের উপর কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে শুক্রের এই যে ট্রানজিট, যে নক্ষত্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে, সেটা কিন্তু রবি, মানে তার অধিপতি গ্রহ হচ্ছে রবি। তার কারণ শুক্র যখনই তুলাতে ট্রানজিট করলো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাব শুক্রের উপর মারাত্মকভাবে কিন্তু ইমপ্লিমেন্ট হলো, এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েই যাবে 25 তারিখ পর্যন্ত। কেননা 26শে নভেম্বর বৃশ্চিকে কিন্তু আবার ট্রানজিট করে যাচ্ছে শুক্র। তাহলে শুক্রের এই যে রাশি পরিবর্তন, শুক্রের এই যে হাউস পরিবর্তন, এটা কি প্রভাব ফেললো মেষ রাশি সাপেক্ষে, সেটা নিয়েই কিন্তু আমার এখন আলোচনা। এই যে প্রভাব, নেগেটিভ পজিটিভ হোয়াটএভার যে প্রভাবই পড়ুক না কেন, প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন, প্রত্যেকটি হাউসের উপর, প্রত্যেকটি গ্রহের উপর, নাক্ষত্রিক প্রভাবের উপর, সূর্যের আমাদের শুক্রের যখনই পরিবর্তন হয়ে যাবে, ট্রানজিট করবে বৃশ্চিকের ঘরে, তখন কিন্তু সেই পরিবর্তনটা আবার যে আগের অবস্থায় চলে আসবে তা তো নয়। সেটা বৃহস্পতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেইছিলাম। সুতরাং 2 নভেম্বর 1টা 21 দুপুর বেলায় শুক্রের এই পরিবর্তন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। এখন আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব, এবং আমি জানি এই আলোচনাটা অনেক আগে করা উচিত ছিল, কিন্তু সেই সঙ্গে আপনারা এটাও জানেন আমি ভীষণ বিজি থাকি। আমার কিছু পার্সোনাল চেম্বার ছিল, আমন্ত্রিত চেম্বার ছিল, সুতরাং আমার সময় মতো করা হয়ে ওঠেনি। যাই হোক, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে এই যে রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু, যদি আমি শুক্রের এই ট্রানজিটটাকে লক্ষ্য করি, তাহলে মঙ্গল কিন্তু মঙ্গলের ঘরে বসে আছে, এবং শুক্রের এই যে ট্রানজিট, এবং ফিজিক্যালি শুক্র তাহলে ডাইরেক্ট কিন্তু ভাবগত মঙ্গলকে হিট করছে, যেই মঙ্গল কিন্তু 2nd হাউসে বসে রয়েছে। সুতরাং আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও চোখ বন্ধ করে বলা যায় যে শুক্রের এই ট্রানজিট, শুক্র মানে বারবার ধরে আমি বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করা, কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা মানে রামবাবুর, শ্যামবাবুর, সুমন্ত বাবুর লাক্সারিয়াস লাইফ লিড করা আর আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা তো এক নয়। সুতরাং প্রত্যেকের লাক্সারিয়াস লাইফ লিড করার প্রসেসটা আলাদা। আমাদের ক্ষেত্রে, আমাদের মতন সাধারণ ছাপোষা মানুষের ক্ষেত্রে, আমরা যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি, সেখান থেকে ওভারকাম করাটাই
আমাদের লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে এই যে অড সিচুয়েশন থেকে বেরোনো এবং আমরা সাধারণত ভাবে যে প্রতিবন্ধকতার শিকার, সেখান থেকে যখন আমি ওভারকাম করছি এবং মঙ্গল, যেই মঙ্গল খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে রাশি সাপেক্ষে 7 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওই সেকেন্ড হাউসে বসে রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস থেকে মানে কোটি কোটি টাকা আয় হবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এইটা ভাবার কোনো জায়গা নেই যে 26 তারিখই তো আবার বৃশ্চিকের ঘরে চলে যাবে, তাহলে আর কোটি কোটি টাকা আয় হবে কি করে হবে। কারণ এই এক্সাম্পল স্বরূপ আমি বলেছিলাম, আমি আমার স্ত্রী খুব সুন্দরভাবে সুস্থভাবে ভালোবাসার জীবনযাপন করছিলাম, সাংসারিক জীবনযাপন করছিলাম। দুদিনের জন্য কোনো আত্মীয় এলো এবং আমাদের এই যে সুখ শান্তি সেইটাকে পুরো একদম ধ্বংস করে দিয়ে চলে গেল, কানে কুমন্ত্র দিয়ে চলে গেল, সন্দেহ সৃষ্টি করে দিয়ে চলে গেল। আমরা একটা এক্সাম্পল স্বরূপ বলছি। তাহলে এই দুদিনের আনাগোনাও কিন্তু একটা চরিত্রকে, একটা পরিবেশকে, পরিস্থিতিকে পুরোপুরি বদলে দিতে পারে। এমনটি নয় যে শুক্র এলো আবার অন্য ঘরে চলে গেল, সুতরাং কেবলমাত্র 25 দিনের জন্য এই ভাইব্রেশন পাচ্ছি, তা কিন্তু নয়। যখন বৃশ্চিকের ঘরে চলে যাবে তখন সংযোজিত হয়ে যাবে তার সাথে কোনো কিছু। কিন্তু কখনোই এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা মানে কয়েক দিনের পরিস্থিতি নয়, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি হয়ে গেল, এই যে শুক্র যখনই তার নিজের ঘরে চলে এলো, তাহলে শুক্র তো পাওয়ারফুল হয়ে গেল এবং সেই শুক্র 8 নাম্বার ঘরের কিন্তু অধিপতি গ্রহ। এবার সেই 8 নাম্বার ঘরে যদি দেখা যায় তাহলে উচ্চস্থ চন্দ্র কিন্তু রয়েছে। চন্দ্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে বসে রয়েছে এবং সেই চন্দ্র কিন্তু আবার ডাইরেক্ট মঙ্গলকে হিট করছে, যেই মঙ্গলের সাথে ভাবগতভাবে শুক্র একত্রীকরণ ঘটছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সোর্স অফ ইনকামটা একাধিক দিক দিয়ে আসতে শুরু করবে, অলরেডি করেছে। হ্যাঁ, আমি মিডল ফেজ অফ নভেম্বর থেকে এবং ডিসেম্বর জানুয়ারি 2026 মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। একাধিক কেন বললাম, প্রথমত লিগ্যাল এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা আমরা যে মানে কি বলবো, আমরা যে ফাটকা রিলেটেড ইনকামের জায়গা সেটাও প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা সফলতা বলতে মূলত কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বুঝি 95 থেকে 98%। তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও, সেখানেও যখন মঙ্গল চন্দ্র এবং মঙ্গল শুক্রের অবস্থান, মঙ্গল উচ্চস্থ স্বগৃহে আবার শুক্র উচ্চস্থ স্বগৃহে, তাহলে শুক্র এবং মঙ্গল যখন নেগেটিভ থাকে তখন কি হয়, চলতে চলতে হঠাৎ করে ব্লক বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়। আর মঙ্গল এবং শুক্র যখন পজিটিভ ভাবে একত্রিত হয় তখন কি হয়, ফাটকা রিলেটেড জায়গা থেকে অকস্মাৎ বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যায়, বা সোর্স অফ ইনকামটা একাধিক হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কেন হয়ে যাচ্ছে, তার কারণ থার্ড হাউসে কিন্তু কেতুর অবস্থান। কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। স্যার, বৃহস্পতি তো শনির ঘরে বসে আছে, মকরের ঘরে বসে আছে, কিন্তু আমি ঠিক আগের আলোচনাটাতেই বলেছিলাম বৃহস্পতির এই যে ট্রানজিট হয়েছিল 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতি শনিকে উচ্চস্থ করে দিয়েছিল। আর শনি উচ্চস্থ হয়ে গেলে তার আন্ডারে যে সমস্ত গ্রহ থাকে, তার দৃষ্টিতে যে সমস্ত গ্রহ থাকে, তার ঘরে যে সমস্ত গ্রহ থাকে, প্রত্যেককে কিন্তু কি করে দেয়, সে কিন্তু পাওয়ারফুল করে দেয়। সুতরাং বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গেছে এবং বৃহস্পতি 3 নাম্বার, 4, 5, 6 এবং 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে
কেতু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারকতা। সুতরাং যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা সার্ভিস করছো তাদের ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি খুঁজছো তাদের ক্ষেত্রেও কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেছে যে সূর্য, রাহু এবং বুধ তারা কিন্তু 9 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হয়ে যাচ্ছে, অ্যাডজাস্ট করার যে প্রবণতা সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যেতে পারে, বা কম্প্রোমাইজ করা বা স্যাক্রিফাইস করা, এই জায়গাগুলো কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। কেননা সেখানে রাহু বসে রয়েছে, এবং রাহু মানে হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু ইনক্রিজ করে। আবার বুধ রাহু একত্রীকরণ মানে হচ্ছে আমার মধ্যে ইমোশনালি যে ইমপ্লিমেন্টেশন সেটাও লক্ষ্য করা যায়। তাহলে আমার সফলতা বা আমি যেটা চাইছি বা আমার পজিশনটা যখন উন্নত হবে, ইনক্রিজ হবে, তখন আমি সর্বস্ব হয়ে যাব না। তো আমি সেটা কিন্তু বিজনেস হোল্ডার, মানে যারা সার্ভিস হোল্ডার, যারা বিজনেস করছো, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু সেটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেননা সূর্য এবং রাহুর একত্রীকরণ কি করে? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে। আমার মতন করে সবকিছু চলতে হবে, আমার মতন করে সবকিছু হবে, সবাই আমি যেটা পছন্দ করি সবাই সেটা পছন্দ করবে, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রত্যেকটি ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিট পরবর্তী সময়টায় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মেষকে স্যাটিসফ্যাকশন দান করবে। কেন? তার কারণ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ চন্দ্র সে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 10 নাম্বার ঘর মানে কি? 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-4-10 কানেকশন, 1-5-10 কানেকশন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 10 কানেকশনটা আসছেই। তুমি সার্ভিস বলো, তুমি বিজনেস বলো, ব্যক্তিগত জীবন বলো, উচ্চশিক্ষা বলো, ভাগ্য সংযোগ যাই বলো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যদি তোমার স্যাটিসফ্যাকশনের জায়গাটায় আসতে হয়, তাহলে 10 নাম্বার ঘর উচ্চস্থ থাকতেই হয়। 10 নাম্বার ঘরটা চরম উচ্চস্থ হয়ে গেছে, এবং চন্দ্র কোথায় উচ্চস্থ হয়? বৃষর ঘরে উচ্চস্থ হয়। বৃষর ঘরের অধিপতি গ্রহকে শুক্র, সেই শুক্রই কিন্তু ট্রানজিট করে সব গৃহে বিরাজমান 2রা নভেম্বর থেকে। সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় প্রত্যেকটি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট আরেকটা জায়গা চলে আসছে, সেটা হচ্ছে 11 নাম্বার ঘরে শুক্র এবং মঙ্গল, আমার শনির অবস্থান, শুক্র এবং শনির অবস্থান। তাহলে 11 নাম্বার ঘরটা মানে কি হচ্ছে? সফলতাকে ত্বরান্বিত করা। 11 নাম্বার ঘরটা মানে কি হচ্ছে? কর্মফলের জায়গা। তাহলে সেক্ষেত্রে শনি, উচ্চস্থ শনি এবং উচ্চস্থ শুক্র একত্রে বসে রয়েছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যে অবস্থায় রয়েছি সেখান থেকে আমার অনেক উন্নতি ঘটবে, এটাও কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। ফার্স্ট। সেকেন্ড কথা, দেখা গেল আমি চেষ্টা করছি, কর্মটা হয়তো সঠিক মতন করতে পারছি না, কিন্তু আমার যখনই চেষ্টা থাকবে, সেটা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, সেটা আমার বুদ্ধির মধ্যে দিয়ে হোক, সেটা আমার নলেজের মধ্যে দিয়ে হোক, বৃহস্পতি, আমি যে টার্গেটটা অ্যাচিভ করার জন্য চেষ্টা করছি, চেষ্টা করলেই কিন্তু আমি টার্গেটটা অ্যাচিভ করতে পারবো বা কর্মফলটা প্রপার ভাবে পাবো। কেননা কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 1, 2, 3, 4, 5 এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন কর্মফলের ঘরে উচ্চস্থ হয়ে থাকে, 100,000% বলে দেওয়া যায় যে আমার যে সাপোর্টিভ যারা বিজনেস ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, মানে সো কল্ড যাকে আমরা বন্ধু বলতে পারি, কলিগস বলতে পারি, হ্যাঁ, বা পার্টনার বলতে পারি, এদের কাছ থেকে মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা এদেরও কিন্তু চরম উন্নতি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কসাস এবং কনসাস কিসে হতে হবে? এই যে 9th হাউসে কিন্তু যে বুধের ঘরেই বসে রয়েছে এবং সূর্যের সাথে বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, সেখানে কিন্তু রাহু বসে রয়েছে, এবং সেই বুধই কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ।
তাহলে ভেরি ভেরি কনসাস এবং কনসাস ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনালিটিকে আমাকে ত্যাগ করতেই হবে। ইমোশনালিটিকে যদি আমি ত্যাগ না করতে পারি তাহলে বুধাদিত্য যোগটা নেগেটিভ হয়ে যাচ্ছে। বুধাদিত্য যোগ মানেই কিন্তু তুলে ধরা, তুমি যে অবস্থায় আছো সেখান থেকে তুলে ধরা। আর 12 নম্বর ঘর মানে কিন্তু ব্যয়ের স্থান। তাহলে আমার মানে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক, এটা কখনো যেন আমাকে ডিক্রিজের পথে না নিয়ে চলে যায়। তখনই ডিক্রিজের পথে নিয়ে চলে যাবে যখন আমি ইমোশনালি বিহেভ করতে শুরু করব, আমার আচরণটা যখন ইমোশনালি হবে। তাই এই জায়গায় কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আক্রমণাত্মক জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু আত্মীয় স্বজন থেকে। কেননা আত্মীয় স্বজন বা পাড়াপড়শিদের মধ্যে যারা ভীষণ ক্লোজ তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।